বাবা মারা গেছে 2024 সালে, মা মারা গেছে 2017 সালে। আর আমি একাই বাড়িতে থাকি, পুরো রান্না খাওয়া নিজের, যে খরচা সম্পূর্ণ নিজের। ব্যর্থ তারাই হয় যারা মানে ভয় পায়, ভয় পাওয়া যাবে না। জয় শ্রীকৃষ্ণ, ওয়েলকাম টু গুরুকুল, ওয়েলকাম টু নাম্বার ওয়ান রেলওয়ে কোচিং সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো, আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছে। অ্যাকচুয়ালি অতিথি বলা ভুল, অ্যাকচুয়ালি আমাদের পরিবারের একজন সদস্য আছে। তো আমরা তার সাথে পরিচিত হব এবং তোমাদের যে কোশ্চেনগুলো মনের মধ্যে থাকে গুরুকুল সম্পর্কে বা পড়াশোনা সম্পর্কে, সেই কথাগুলো আমরা ওকে জিজ্ঞাসা করব। তো প্রথমে আগে ওর নামটা শুনে নেই, ওর নাম কি? আমার নাম সুমন বিশ্বাস। আচ্ছা সুমন, তুমি গুরুকুলের কত নাম্বার ব্যাচে পড়তে? আমি গুরুকুলের 2য় নম্বর ব্যাচে পড়তাম। আচ্ছা, দ্বিতীয় নাম্বার ব্যাচে পড়তো, মানে আমাদের প্রথম দিকের স্টুডেন্ট। সুমন, তুমি এখন কি করছো, কোথায় আছো এখন? আমি এখন আহমেদাবাদ ডিভিশনে ভারতীয় রেলে কর্মরত। আচ্ছা আচ্ছা, ভারতীয় রেলে কর্মরত, আহমেদাবাদ ডিভিশনে। আচ্ছা সুমন, তোমার ডেজিগনেশন কি? আমি টেকনিশিয়ান হিসেবে জয়েন করেছি। আচ্ছা। 24-এর ভ্যাকেন্সি যে নোটিফিকেশন বেরিয়েছে ওটাতেই। আচ্ছা, 2024 সালের যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশানে দেখো চাকরি করে, চাকরি আহমেদাবাদে করে। ও বাড়িতে এসছে, ওর বাড়ি হলো অ্যাকচুয়ালি চাকদাতেই। তো বাড়িতে এসছে, বাড়িতে এসে দেখা করতে এসছে, দাদার সঙ্গে দেখা করে আসি। আচ্ছা সুমন, সুমন তুমি আগে বলো যে তোমার কত নাম্বার ছিল? 85 ছিল আমার। আচ্ছা, 85 তো কলকাতাতে হয়ে যেত, তো আহমেদাবাদ কেন? দাদা তখন চাকরিটা খুব দরকার ছিল, ঠিক আছে, তখন রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই ছিল না। তার জন্য আমি ভাবলাম যে চাকরিটা যেখানে হোক আগে হোক, তারপরে দেখা যাবে আস্তে আস্তে, পরে আবার ভ্যাকেন্সি বেরোবে সেখানে আবার ট্রাই করব, এই জন্য করেছি। আচ্ছা আচ্ছা, তো আগে চাকরিটা দরকার ছিল, তার জন্য আহমেদাবাদে চলে গেছে, কিন্তু ওর যে নাম্বার ছিল 85, হাসতে খেলতে কলকাতা বোর্ডে হয়ে যেত। আচ্ছা সুমন, আর একটা কথা সেটা হলো তোমার ওখানে কি কোনো অসুবিধা আছে থাকার, যে বাঙালি টাঙালি যে কোনো ব্যাপার ট্যাপার, এমন কি কোনো ব্যাপার আছে নাকি ভারতীয় রেলের এসব কোনো তার মানে ডিসক্রিমিনেশন নেই? না দাদা, আমার সঙ্গে তো এরকম কিছু হয়নি। আমি বাঙালি বা ও গুজরাটি, ও বিহারি, এরকম কোনো কিছু নেই। যে পোস্টে কাজ করছো সবাইকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে, বাস এটুকু। ক্যা বাত, এটাই তো তোমার ভারতীয় রেলের সৌন্দর্য। যে ভারতীয় রেলে ধরো কোনো একজন একটা জায়গায় কাজ করছে, দেখবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসে কাজ করছে। এটাই ভারতীয় রেলের সৌন্দর্য। এবং ভারতীয় রেলে তোমার কাজ করে এটাই তোমার অনেকটা মনের একটা তৃপ্তি পাওয়া যায়। আচ্ছা সুমন, এবার সবথেকে বড় কথা সেটা হলো তুমি কি এনসিআরটি, সবাই বলছিল যে এনসিআরটি পড়তে হয়, যারা চাকরি পেয়ে গেছে, জিজ্ঞাসা করছিলাম এএলপির ক্ষেত্রে, অনেকে টেকনিশিয়ানের ক্ষেত্রে। তো সুমন, তোমার কি এনসিআরটি সম্পর্কে কি মত, সেটা ওদেরকে একটু বলে দাও। দাদা এনসিআরটি তো রামবান বলে দিয়েছি, ঠিক আছে, এনসিআরটি পড়তেই হবে। আমি তো এনসিআরটি অনেক দিন ধরে পড়ি। তারপরে গুরুকুলে আসলাম, গুরুকুলেও এনসিআরটি ফলো করে নোটসগুলো দেওয়া হয়। পড়ানোর স্টাইলটাও এনসিআরটি বেস করে, তারপর টিসিএস বেস করে, যে নিউ নিউ প্যাটার্ন আছে সেটা বেস করে। হ্যাঁ, এখানে খুব হেল্প পেয়েছি। তার জন্যই তো আমার মানে নাম্বারটা এত বেশি আসছে, না তো আমি কোনোদিন টেস্টে মানে অতটা নাম্বার আসতো না আগে। হ্যাঁ, তারপরে তো পরীক্ষা দিয়ে বেশ বুঝতে পারলাম যে না, পরীক্ষায় নাম্বার যা আসবে তাতে আমার হয়ে যাবে। আচ্ছা কিয়া বাত হে। তো আর একটা কথা হলো, তোমার অনেকে বলে যে রেল মানে হলো সায়েন্সের স্টুডেন্টের জন্য রেল মনে হয় ভালো, রেল মনে হয় সায়েন্সের স্টুডেন্টের জন্যই। তো সুমন, তোমার কি সায়েন্স ছিল নাকি আর্টস ছিল না কমার্স ছিল, সেটা ওদেরকে একটু বলে দাও। আমার আর্টস ছিল। আচ্ছা আচ্ছা, কিয়া বাত, আর্টস ব্যাকগ্রাউন্ডের, বুঝতে পারছো? তার মানে এমন কোনো ব্যাপার নেই যে সায়েন্স যারা পড়ে তারাই শুধু রেলে চাকরি করতে পারে। দেখো ও আর্টসে ছিল, আর্টস থেকেও দেখো রেলে কত সুন্দরভাবে চাকরি করছে। তখন ব্যাপারটা হলো যে আর্টস সায়েন্স কমার্স এসবের কোনো ব্যাপার নেই এই চাকরির ক্ষেত্রে, হ্যাঁ কিনা সুমন? হ্যাঁ দাদা, একদম। আমি তো যে সায়েন্সের ছিল 40-এ তো 39 পেয়েছি। 40-এ 39 পেয়েছে। দেখো আর্টসে ছিল, সায়েন্সে 40 ছিল, সেখানে 39 পেয়েছে, বুঝতে পারছো? সেজন্য এই মনের মধ্যে থেকে এই দুর্বলতাগুলো না ত্যাগ করে দিও, যে আমি আর্টসে, আমি কি রেলের জন্য প্রিপারেশান নিতে পারবো, এসব কোনো ব্যাপার নেই। চাকরির লেভেল আর একাডেমিক লেভেল ব্যাপারটাই আলাদা, এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, একজন আর্টসের স্টুডেন্ট, গ্রামের মধ্যে বাড়ি, ওখান থেকেও সাইকেল নিয়ে পড়তে আসতো, মানে অনেকটা সাইকেল চালাতে হতো, তারপরে গুরুকুলে আসতে পারতো, অনেকটা সাইকেল চালাতে হতো। তো সুমন, তোমার জীবনে কি কোনো স্ট্রাগল বা কোনো সংগ্রাম বা সংঘর্ষ, অনেকে বলে যে আমার এই সমস্যার জন্য পড়তে পারছি না, ওই সমস্যার জন্য পড়তে পারছি না, তো তোমার জীবনে কি কোনো স্ট্রাগল ছিল বা কোনো সংঘর্ষ ছিল, এমন কোনো ব্যাপার আছে? দাদা বলতে গেলে আমার লাইফটাই সংগ্রাম, ঠিক আছে। যদি সংগ্রামের মানে সমর্থক শব্দ বলতে তাহলে আমার নামই বলতে হবে। হ্যাঁ, এর বাইরে আর কিছু নেই। বরং তুমি যদি প্রশ্ন এইভাবে করতে যে তোমার লাইফে কোনটা সংগ্রাম নেই, তাহলে আমার খুঁজতে হতো যে কোনটা নেই। কিন্তু আমার পুরোটাই সংগ্রাম। কারণ কি, বাবা মারা গেছে 2024 সালে, মা মারা গেছে 2017 সালে। আর আমি একাই বাড়িতে থাকি, পুরো রান্না খাওয়া নিজের, যে খরচা সম্পূর্ণ নিজের। তো
ঠিক আছে, মানে যাবতীয় মানে এই কোনো একটা মানুষ ছিল না যে আশেপাশে কেউ হেল্প করবে বা করবে, টাকা দেবে, এরকম কেউই ছিল না। এমনি হ্যাঁ, ওর বাড়িতে একবেলা দুই বেলা খেয়েছি হয়তো, কিন্তু পয়সাটা সেরকমভাবে কোনো রকম সাহায্য পাইনি তেমন, মানে সেই অর্থে এইভাবেই চলছে। আর যারা বলে যে পয়সার জন্য পড়তে পারি না, দেখো মেহনত হচ্ছে কি তোমার মাইন্ডটাকে শক্ত করতে হবে, ঠিক আছে? যে আমি আমি তো একসময় বেছে নিয়েছি যে আমি পয়সা ছাড়াই বাঁচবো, কারণ কি পয়সা আমার জীবনে সবচেয়ে বড় বাধা। তাহলে আমরা যে কোনো পয়সা ছাড়া বাঁচতে হবে। দেখো দাদা, তোমার কাছে পড়েছি, লাস্টে তোমাকে বলেছি যে আমার এরকম সমস্যা, তুমি বলছো পয়সা দিতে হবে না। আমি এভাবে যেখানে পারছি না সেখানে আমি ম্যানেজ করে নিতাম, ঠিক আছে? স্যারদেরকে বলে দিতাম, স্যার আর তোমার তো যথেষ্ট বিয়ে ভালো, ঠিক আছে? বলার সঙ্গে সঙ্গে তুমি বলছো কেন ওইসব নিয়ে ভাবতে হবে না, আগে পড়াশোনা কর আর প্রতিদিন ঠিকঠাক করে পড়। তাই এইভাবে যেখানে সমস্যা তো সেখানে হেল্প বললেই সে করে দিত, সেখান থেকে পেয়ে যেতাম। আর বললাম, নিজে রান্না করা, নিজে খাওয়া, টিউশনি পড়ানো, তারপরে এখানে এসে প্রায় 20 মিনিট 25 মিনিট সাইকেল চালিয়ে এসে আবার বাড়িতে গিয়ে আবার পড়া, এইভাবে করেছি। কিন্তু কি আমি কখনো মানে টাইম ওয়েস্ট করতাম না। এই যে এসছি, বাড়িতে যেতাম, খারাপ লাগতো, একটু শুয়ে থাকতাম বা বসে থাকতাম, আবার পড়া শুরু করতাম। এইভাবে মানে যে আমি উল্টোপাল্টা ঘুরবো বা উল্টোপাল্টা চিন্তা নিয়ে ঘুরে বেড়াবো যে এই জিনিসটা করতে, ওই জিনিসটা করবো, এই জিনিসটা সেই জিনিসটা, এইসব করতাম না। ডাইরেক্ট ফোকাস যে করে হোক, মানে বই ধরেছি মানে কি, যদি বলতাম যে একবার পড়বো, দুইবার পড়ে এসেছি। এমন না যে একবার বলছি মানে পরীক্ষার আগের মুহূর্তটার কথা বলছি। আর সারা বছর তো কন্টিনিউ পড়ে যেতে হয় হালকা পাতলা করে, কিন্তু পরীক্ষার অন্ততপক্ষে 6 মাস বলি বা 3 মাস বলি 4 মাস বলি, যে টাইমটা এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তখন একমাত্র ফোকাস থাকবে আর অর্জুনের মতো, শুধু এক চোখ, দ্বিতীয় কিছু দেখা যাবে না। বই তো বই, যে ভালো বলবে ভালো, যে খারাপ বলবে সেটাও ভালো, অত দেখার দেখে সিন নেই। শুধু পড়তে হবে, পড়ো। আর হচ্ছে কনফিডেন্স রাখতে হবে প্রচুর মনের ভিতরে, যে না আমি পারবো, ঠিক আছে? আর পড়তে পড়তে এই কনফিডেন্স না একসময় চলে আসে। হ্যাঁ, যখন বেশি পড়তে পড়তে যখন একটা লেভেল ক্রস করে যাবে, তখন নিজের থেকে একটা মানে আলাদা শক্তি ভিতর থেকে আসে, যে আমি তো পারবো, আজকে না পারি কালকে আমি অবশ্যই পারবো। এই কনফিডেন্সটা আনতেই হবে সবাইকে। হ্যাঁ, আর এটা তখনই আসবে যখন প্রচুর প্রচুর মানে ওর পিছনে প্রচুর টাইম পরিশ্রম দেওয়া হবে, তখন এই কনফিডেন্সটা আসবে। তো এইভাবে লেগে থাকলে আস্তে আস্তে হবে। আর ব্যর্থ বলে কিছু নেই। ব্যর্থ তখন তারাই হয় যারা মানে ভয় পায়। ভয় পাওয়া যাবে না, মেহনতও খাটতে হবে আর নিজের পর কনফিডেন্স থাকতে হবে, বেশি বেশি করে বই পড়তে হবে, এগুলো মেন কথা। তাহলে ব্যর্থ কারা হয়, ভালো লাইনটা ইম্পর্টেন্ট, লাস্টের লাইন, ব্যর্থ তারাই হয় যারা ভয় পায়। ভয় পাওয়া যাবে না, মনের মধ্যে কনফিডেন্স আনতে হবে, হ্যাঁ, তবেই হবে। হ্যাঁ কি না সুমন? কনফিডেন্স রাখতে আর হবে, সব থেকে পারবো আমি। আচ্ছা, আর একটা কথা আমি বলতে চাই যে অ্যাকচুয়ালি সুমন আমাকে কোনোদিন বলেনি যে ওর মা নেই আগে, বা তোমার বাবাও নেই। ও আমাকে বলেনি, ও আমাকে লাস্টে এসে বলেছে। আমি জিজ্ঞাসা করলাম যে এমন হয়েছিল, তুই আমাকে বলিসনি কেন, মানে আগে বলিসনি কেন? তো পরে ও আমাকে আসার সময় বলল যে দাদা অ্যাকচুয়ালি আমি চাই যে আমি আমার নিজের সর্বোচ্চ দিয়ে যেন আমার কারো কাছে না যেতে হয়। এটা একটা আত্মসম্মানের ব্যাপার, যে আমার কারোর কাছে যেন হাত না পাততে হয়। আমি কারো সহানুভূতি চাই না, এই ব্যাপারটা বড় ব্যাপার, ঠিক আছে? এটাও বড় ব্যাপার। আর ও যেটা বললো, দেখো বাবা নেই মা নেই, এর মাঝখানে মানে বাবা নেই মা নেই, মানে বুঝতে পারছো তো? তেমন একজন একটা পরিবার থেকে, মানে সেখান থেকে নিজে নিজে সব কিছু রান্না করে খেয়ে দিয়ে এখান থেকে উঠে এসে দেখো চাকরি পেয়েছে। আর তো আরেকটা কথা কি যে বলো দাদা, এমন অনেকে ভাবতে পারে যে আমার হয়তো বাবা টাকা পয়সা রেখে গেছে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি আমার বাবা আমাকে বরঞ্চ প্রায় 1000 টাকার মতো ধার করে রেখে গেছে, জানো তো? হ্যাঁ, ওই টাকাটা আমাকে আমাকে দিতে হয়েছে। আর আমি বলছি যে কারোর কাছে যদি আর কোনো ধারটার থাকে আমাকে বলবে, আমি দিয়ে দেবো, যে করে হোক আমি দিয়ে দেবো। কারণ কি বাবা রেখে গেছে, ওটা আমার দায়িত্ব, পড়াশোনার থেকে বড় দায়িত্ব হচ্ছে ওটাকে পরে পেমেন্ট করা। হ্যাঁ, তারপরে যারা দোকান টোকান থেকে বাকিটাকে নিয়েছে সেটাও আমার পেমেন্ট করতে হয়েছে, ঠিক আছে? এরকম না যে আমার বাবা রেখে গেছে কিছুই রাখেনি, জিরো। ভাবো, জিরো থেকে কিন্তু এত কষ্টর মধ্যে ওখান থেকে উঠে এসছে। আর তোমরা অনেকেই বলো যে আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার সেই সমস্যা, এর জন্য পড়াশোনা হচ্ছে না, আমার ওই জন্য পড়াশোনা হচ্ছে না। তুমি ভালো করে চিন্তা করো, যে বাবা নেই মা নেই মানে তার পৃথিবীতে কেউই নেই, তাই তো? তার পৃথিবীতে কেউই নেই, সেখান থেকে উঠে এসে আজকে ভারতীয় রেলে চাকরি করছে। আজকে মানে মনের যে আত্মবিশ্বাস আর মনের যে জোর, এটা কতটা হলে এটা সম্ভব, একবার নিজে নিজে ভালো করে মন দিয়ে ভালো করে ভেবো। দেখো, তোমাদের যে মনের মধ্যে এই যে প্রশ্ন হয়, মনের মধ্যে যে মনে হয় যে আমার এই কারণের জন্য পড়াশোনা হচ্ছে না, ওই কারণের জন্য পড়া হচ্ছে না, আমার এটা সমস্যা ওটা সমস্যা, আসলে ওগুলো কোনো সমস্যাই না, ওগুলো কোনো সমস্যাই না। আর তোমার কি মনে হচ্ছে যে ওর কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছে? 85 পেয়েছে, 85। যে কোনো বোর্ডে চাকরি হতো ওর। 85 পেয়েছে, যে কোনো বোর্ডে চাকরি হতো। আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসে সায়েন্সের 40-এর মধ্যে 39 পেয়েছে, টোটাল ওভারঅল 85 পেয়েছে। তার মানে তুমি বুঝতে পারছো, মানে যতগুলো বোর্ড আছে ভারতীয় রেলের, সব বোর্ডের যে কোনো বোর্ডে ওর চাকরি হতো।
ও এখন আহমেদাবাদে চাকরি করছে। ঠিক আছে, তো ব্যাপারটা হলো এরম এমন। তো সুমন, তারপরে তোমার সামনে কি পরীক্ষা টরীক্ষা দেবে? হ্যাঁ দাদা, টেকনিশিয়ান এলপি দুটোই কলকাতা করা আছে, দেখি ট্রাই করব। হ্যাঁ, ডিউটি শেষে এবার এসে রান্না করতে হয়, রান্না করার পর আবার ডিউটিতে যাই, আবার এসে রান্না করতে হয়। তারপরে যতটুকু টাইম পাই অনেকটাই পাই, যদি ঠিকঠাক পড়ি তাহলে হয়তো হতেও পারে। না না, ওর হয়ে যাবে, ওর হয়ে যাবে, ঠিক আছে। কলকাতাও আসছে, কলকাতা আসছে, চিন্তা করতে হবে না। তো এই যাই হোক, সব থেকে বড় আলটিমেট যে ব্যাপারটা হলো যে ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, পড়াশোনা ছাড়া কিন্তু চাকরি টাকরি হবে না, এটাই সত্য। অনেকটা পড়াশোনা করতে হবে। দেখো, ও কিন্তু পড়াশোনাই করেছে, পড়াশোনার মধ্যেই ছিল, আর জীবনের একটা মনের মধ্যে জেদ ছিল যে আমার চাকরি পেতে হবে। আমার ও জীবনে একটা জেদ ছিল যে চাকরি পেতে হবে, সেজন্য ভালো করে পড়াশোনা করা উচিত। সুমন, আর কিছু? আর কি বলবো সবাইকে, যে গুরুকুলের সাথে জুড়ে যাও, আর ঠিকঠাক করে পড়াশোনা করতে হবে সবাইকে। আর যে ভয়টা যদি থাকে, আগের থেকে তুমি লাইন ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাও। হ্যাঁ, ওই ভয়টা যদি ওভারকাম করতে পারে তবেই লাইনে আসো। কারণ এখন আর সেদিন নেই যে আজকে 1 ঘন্টা, কালকে 2 ঘন্টা, পরের দিন 5 ঘন্টা পড়লাম, পরের দিন ঘুরে বেড়ালাম, তারপরে চাকরি পেয়ে গেলাম, এই সেদিন নেই। এখানে কন্টিনিউ পড়তে হবে। আর হচ্ছে কি, পড়তে পড়তে এই জায়গাটা নিতে হবে যেখানে মানে নিজের থেকে মানে একটা সাহস কাজ করবে যে আমি তো চাকরি পাবোই, আজকে পাই বা কালকে পাই, পাবোই। এই জায়গাটা যে করেও কানতে হবে। কে আবাদ, ঠিক আছে, তাহলে ভালো ভাবো। এবার তোমার সিদ্ধান্ত নেওয়া যে তুমি কি করবে। তোমার জীবনের স্ট্রাগল, এই ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রাগলটাই স্ট্রাগল, নাকি ওর জীবনে যেটা ছিল ওটাই প্রকৃত স্ট্রাগল। তো তুমি এখন চিন্তা করো যে তুমি কি করবে। চলো, জয় হিন্দ, জয় ভারত।